ঘন জঙ্গলের ধারে আর নদীর কাছে নূরপুর নামে একটা ছোট্ট গ্রামে রহিম নামে এক জেলে থাকত। রহিম তার বড় মেয়ে জয়নবের সঙ্গে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত আর রোজ নদীতে মাছ ধরে নিজের সংসার চালাতো। তার ছোট মেয়ে আয়েশার বিয়ে শহরের একটা খুব বড় আর বড়লোক ব্যবসায়ীর সঙ্গে হয়েছিল। আয়েশা এখন এক বিশাল প্রাসাদে থাকত আর ধন সম্পত্তির অহংকারে নিজের গরিব পরিবারকে একদম ভুলে গিয়েছিল। কিছুদিন আগে আয়েশা একটা ছেলে সন্তানের মা হয়েছে আর আজ তার ছেলের নাম রাখার অনুষ্ঠান ছিল। আয়েশা, আজ সন্ধ্যায় শহরের সব বড় বড় মানুষ, শেঠ আর মন্ত্রীরা আমাদের বাড়িতে আসছেন। তুমি কি অতিথিদের তালিকা দেখে নিয়েছো? তুমি কি তোমার বাবা আর বড় বোন জয়নবকে নূরপুর গ্রাম থেকে ডেকে পাঠিয়েছো? ওদের ডাকার কি দরকার? আপনি জানেন ওরা কতটা গরিব। ওরা যদি আমার এত বড়লোক বন্ধুদের সামনে ওই ছেঁড়াখোড়া জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার কত অপমান হবে। আমি ওদের কোনো খবর দিইনি আর আমি চাইও না যে ওরা এখানে আসুক। ওদিকে নূরপুর গ্রামে রহিম জেলে রোজকার মতো নদী থেকে ফিরছিল। জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় সে একটা খুব সুন্দর ময়ূরকে পেখম মেলে নাচতে দেখল। ওই সুন্দর ময়ূরটাকে দেখে রহিমের মনে তার সদ্য জন্মানো নাতির কথা মনে পড়ে গেল। আহা, কি সুন্দর ময়ূর! আজ আমার ছোট আয়েশার ছেলের নাম রাখার অনুষ্ঠান। আমার নাতাতিও ঠিক এই ময়ূরের মতোই সুন্দর আর মিষ্টি হবে। আমাকে ওকে যেভাবেই হোক দেখতে যেতে হবে। রহিম হাসি মুখে নিজের কুঁড়ে ঘরে পৌঁছালে, যেখানে জয়নব জঙ্গল থেকে আনা কাঠ দিয়ে রান্না করছিল। জয়নবমা, আজ আয়েশার ছেলের নাম রাখার দিন। ও হয়তো শহরের কাজের চাপে আমাদের খবর দিতে পারেনি, কিন্তু আমাদের তো যাওয়া উচিত, তাই না? ও আমার মেয়ে আর তুই ওর বড় দিদি। এত আনন্দের দিনে আমরা না ডাকলেও যেতে পারি। বাবা, ও যদি আমাদের না ডেকে থাকে তাহলে হয়তো ও চায় না যে আমরা সেখানে যাই। শহরের সব বড় বড় লোক আসবে সেখানে, কিন্তু আপনার যদি এতই ইচ্ছে হয় তাহলে চলুন যাই। কিন্তু আমরা উপহার হিসেবে কি দেব? আমাদের কাছে তো দামি কিছু নেই। আমি আজ জঙ্গলে একটা খুব সুন্দর ময়ূর দেখেছি। আমি নিজের হাতে কাঠ খোদাই করে আমার নাতির জন্য ঠিক ওই ময়ূরের মতো একটা ছোট খেলনা বানিয়েছি। এতে কোনো সোনার রূপ নেই ঠিকই, কিন্তু এর মধ্যে আমার হাতের পরিশ্রম আর এক দাদুর ভালোবাসা আছে। আমার আয়েশা এটা দেখে খুব খুশি হবে। বাবা আর মেয়ে নিজেদের পুরনো আর সাধারণ জামাকাপড় পরে সেই কাঠের ময়ূর নিয়ে শহরের দিকে রওনা দিল। যখন তারা আয়েশার প্রাসাদের দরজায় পৌঁছালে তখন সেখানকার জাঁকজমক দেখে তাদের চোখ কপালে উঠল। বড় বড় গাড়ি, রেশমি জামাকাপড় পরা অতিথি আর নানা ধরনের খাবারের গন্ধে চারপাশ ভরেছিল। বাবা, আমার এখানে খুব ভয় লাগছে। এখানে সব কত বড় বড় লোক। আমাদের এখানে কোনো জায়গা নেই বলে মনে হচ্ছে। আরে মা, এটা আমার আয়েশার বাড়ি। একজন বাবার নিজের মেয়ের বাড়ি যাওয়ার জন্য কোনো অনুমতি বা সম্মানের দরকার হয় না। চল, ভেতরে চল। রহিম আর জয়নব যেমনই অনুষ্ঠানের হলে পা দিল, সেখানে থাকা ধনী অতিথিরা তাদের দিকে অদ্ভুত নজরে তাকাতে লাগলো। তখনই আয়েশার নজর তাদের ওপর পড়ল। নিজের গরিব বাবা আর বোনকে এই অবস্থায় দেখে আয়েশার রক্ত গরম হয়ে উঠল। এই দুজন এখানে আমার সম্মান খোয়াতে কি করে চলে এলো? না ডেকেই চলে এলো। যদি কেউ জানতে পারে যে এরা আমার বাবা আর দিদি, তাহলে আমার সব বড়লোক বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমার এত বছরের সম্মান ধুলোয় মিশে যাবে। আয়েশা তাড়াতাড়ি করে তাদের কাছে এলো আর তাদের টেনে একটা খালি ঘরের দিকে নিয়ে গেল। তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদের ডেকেছিলাম? আমার এত বড় পার্টির তামাশা করতে চলে এলে তোমরা? তোমাদের সাহস কি করে হলো ভেতরে আসার? আয়েশা মা, আজ আমার নাতির এত বড় একটা দিন, আমার মন মানল না। দেখ, আমি তোর ছেলের জন্য নিজের হাতে কাঠ দিয়ে একটা ময়ূর বানিয়ে এনেছি। এটা আমার আশীর্বাদের মতো। আমার আর আমার ছেলের তোমার এই মামুলি আর সস্তা খেলনার কোনো দরকার নেই। একবার বাইরে গিয়ে দেখো, আমার ছেলের জন্য মানুষ বিদেশ থেকে সোনা আর রূপোর উপহার এনেছে।
তোমরা এখান থেকে এখনই চলে যাও, তার আগে যে আমার স্বামী বা আমার অতিথিরা তোমাদের দেখে ফেলে। আয়েশা, তুই বাবার সঙ্গে এমন করে কথা কি করে বলতে পারিস? উনি তোকে ছোটবেলায় নিজের পিঠে বসিয়ে ঘুরিয়ে বেড়াতেন, তোর জন্য উনি সারা জীবন অভাবে কাটালেন, আর আজ তুই টাকার অহংকারে ওনাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? তুমি আমাকে জ্ঞান দিও না জয়নব। তোমরা আমার জীবনের সেই কালো সত্যি যাকে আমি দুনিয়ার থেকে লুকিয়ে রাখতে চাই, তোমাদের জন্য আমাকে লজ্জা পেতে হয়। যাও এখান থেকে, আর কোনোদিন আমার বাড়ির দিকে ফিরেও তাকাবে না। আয়েশার এই কঠোর কথাগুলো একজন বুড়ো বাবার হৃদয় টুকরো টুকরো করে দিল। সে কিচ্ছু বলল না, শুধু নিজের বড় মেয়ে জয়নবের হাত ধরে ভারী পায়ে আর উপচে পড়া চোখের জল নিয়ে সেই বিলাসবহুল প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারছিল না যে তার নিজের মেয়ে টাকার অহংকারে এত অন্ধ কিভাবে হয়ে গেল। আয়েশার বাড়ি থেকে অপমানিত হয়ে তাড়িয়ে দেওয়ার পর রহিমা জয়নবও ভারী পায়ে নিজেদের গ্রামের দিকে ফিরছিল। জয়েন বৌমা, আজ আমি বুঝতে পারলাম যে এই দুনিয়ায় দারিদ্র্যের চেয়ে বড় কোনো অভিশাপ নেই। আমার নিজের মেয়ে, যাকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, আজ তার আমার ছেঁড়া জামা কাপড় থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে মনে হলো। একজন বাবার ভালোবাসা কি ওই সোনার উপর খেলনার সামনে এতই ছোট হয়ে গেল? এমন কথা বলবেন না বাবা, আপনার মানুষ করাতে কোনো খামতি ছিল না। আয়েশার মনে টাকার অহংকার অন্ধকারের মতো ছেয়ে গেছে। যে মানুষ নিজের লোকেদের চোখের জল দেখতে পায় না, সে প্রাসাদে থাকলেও ভেতর থেকে সবচেয়ে বড় গরিব হয়। আপনি নিজেকে দোষ দেবেন না, ওপরওয়ালা সব দেখছেন। বাবা আর মেয়ে দুজনে একটা বিশাল বটগাছের নিচে একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়ালো। তখনই তারা ঝোপের পেছন থেকে একটা খুব দুর্বল গলার আওয়াজ শুনতে পেল। তারা দেখল যে একটা খুব বুড়ো আর ক্লান্ত পথচারী গাছের গুড়িতে হেলান দিয়ে বসে আছে। তার জামাকাপড় ধুলোয় মাখাখা ছিল, আর সে তৃষ্ণায় ছটফট করছিল। কেউ আছো? বাবা, আমাকে একটু জল খাইয়ে দাও। আমি অনেক দিন ধরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমার শ্বাস শুকিয়ে আসছে, আমার খুব জলতেষ্টা পেয়েছে। আরে বাবা, আপনার এই অবস্থা। জয়নব মা, তাড়াতাড়ি তোর পাত্রে জলটা বের করো, বাবার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা। জয়নব তার কাছে বেঁচে থাকা শেষ জলটুকু ওই বুড়ো পথচারীকে খাইয়ে দিল। জল খাওয়ার পর পথচারীর ধরে প্রাণ এলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা। তোমরা আজ একটা মরতে বসা মানুষের প্রাণ বাঁচালে। কিন্তু তোমাদের মুখে এত মন খারাপের ছাপ কেন? তোমরা দুজনে কাঁদছ কেন? তোমাদের চোখে অনেক গভীর কষ্ট দেখতে পাচ্ছি। কি আর বলবো বাবা, আজ একজন বাবার হৃদয় ভেঙে গেছে। আমি আমার ছোট মেয়ের বাড়িতে আমার নাতিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার অভাব দেখে সে আমাকে আর আমার বড় মেয়েকে ভরা আসর থেকে অপমান করে তাড়িয়ে দিল। এখন আর বুঝতে পারছি না যে জীবনে আর কি বেঁচে আছে। বাবা, দুনিয়া হয়তো টাকা দিয়ে চলে, কিন্তু ওপরওয়ালার দরবার শুধু পরিষ্কার মন আর ভালো কাজ দিয়ে চলে। তোমরা এত কষ্টে থেকেও আমার ডাক শুনে ছুটে এলে। তোমাদের মন ওই প্রাসাদে থাকা লোকেদের চেয়ে লাখ গুণ বেশি বড়লোক। ওই বুড়ো পথচারী নিজের ঝোলায় হাত ঢোকাল, আর তার ভেতর থেকে 3টে চকচকে সোনালি রঙের ফল বের করল। ওই ফলগুলো থেকে অদ্ভুত একটা শান্তিময় আলো বেরোচ্ছিল। এগুলো কোনো সাধারণ ফল নয় বাবা, এগুলো তোমাদের সেই নিঃস্বার্থ ভালোবাসা আর দয়ার উপহার, যা তোমরা আমার মতো একজন অচেনা মানুষকে সাহায্য করে দেখিয়েছ। বাড়ি গিয়ে তুমি আর তোমার মেয়ে এই ফল খেয়ে নিও। মনে রেখো, ওপরওয়ালা কখনো কারো চোখের জল বৃথা যেতে দেন না। তোমাদের আগামী দিন খুব উজ্জ্বল হবে। বাবা, আমাদের এর বদলে কিচ্ছু চাই না, এটা তো আমাদের দায়িত্ব ছিল। রহিম তার কথা শেষ করতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা জোরালো হাওয়ার ঝাপটা এলো।
রহিমা জয়নবু যখন চোখ খুলল তখন দেখল যে ওই বুড়ো পথচারী ওখান থেকে রহস্যময়ভাবে গায়েব হয়ে গেছে। বাবা, ওই বাবা কোথায় গেলেন? আর এই ফলগুলো, এগুলোর ভেতর থেকে তো আলো বেরোচ্ছে। এটা উপরওয়ালার চমৎকার মা, উনি আমাদের ওনার আশীর্বাদ দিয়েছেন। দুজনে তাড়াতাড়ি নদীর ধারে নিজেদের সেই ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরে পৌঁছালে। তারা বাবার কথা মতো তো সম্মানের সঙ্গে ওই সোনালি ফলগুলো খেল। ফল খেতেই একটা চমৎকার ঘটল। আকাশ থেকে একটা জোরালো সোনালি আলো তাদের কুঁড়ে ঘরের ওপর পড়ল। দেখতে দেখতে তাদের ওই জীর্ণ কুঁড়ে ঘর একটা খুব সুন্দর আর বিশাল প্রাসাদে বদলে গেল। প্রাসাদের চারদিকে সুন্দর বাগান ছিল, যেখানে রঙিন পাখিরা কিচিরমিচির করছিল। নদীর জল প্রাসাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। রহিম আর জয়নবের ছেঁড়াখোড়া জামা কাপড় এখন রেশমি আর রাজকীয় পোশাকে বদলে গিয়েছিল। ঘরের ভেতর দামি জিনিসপত্র, খাওয়ার জিনিসের বিশাল ভাণ্ডার আর সুখ স্বাচ্ছন্দ্যের সব জিনিস হাজির ছিল। বাবা, দেখুন আমাদের বাড়ি, আমাদের জামা কাপড়, এসব সত্যি একটা চমৎকার। উপরওয়ালা আমাদের দয়া আর আপনার সত্যিকারের ভালোবাসার কত বড় উপহার দিয়েছেন। হ্যাঁ মা, আজ প্রমাণ হয়ে গেল যে অহংকার মানুষকে নিচে নামায় আর দয়া মানুষকে মাটি থেকে আকাশে তুলে দেয়। আমাদের কাছে এখন সব কিছু আছে, কিন্তু আমরা কখনো আমাদের মনুষ্যত্ব আর এই দয়ার কথা ভুলব না। রহিম আর জয়নব এখন তাদের নতুন প্রাসাদে খুব সুখে আর শান্তিতে থাকতে লাগলো। তারা তাদের ধন সম্পত্তি গরিব আর অভাবী মানুষদের সাহায্য করার কাজে ব্যবহার করতে শুরু করে দিল। সময়ের চাকা ঘুরল, আর কয়েক মাসের মধ্যেই আয়েশার জীবনে ঝড় নেমে এলো। যে টাকার তার এত অহংকার ছিল তা বালির মতো তার হাত গলে বেরিয়ে যেতে লাগলো। আয়েশার স্বামীর ব্যবসায় খুব বড় ক্ষতি হলো। তাদের সব গাড়ি, প্রাসাদ আর দামি জিনিসপত্র ধার মেটানোর জন্য নিলাম হয়ে গেল। তাদের বাড়ির সব কাজের লোক তাদের ছেড়ে চলে গেল। হে উপরওয়ালা, এটা আমার সাথে কি হয়ে গেল? কাল পর্যন্ত আমি শহরের সবচেয়ে বড় লোক মহিলা ছিলাম। আমার কাছে আমার বাচ্চাকে দুধ খাওয়ানোর মতোও টাকা নেই। আমার সব বড় লোক বন্ধুরাও আমাকে ছেড়ে চলে গেছে। আয়েশা, এখন আমাদের কাছে এই শহরে থাকার মতো কোনো উপায় নেই। আমরা কেন তোমার বাবা আর দিদির কাছে গ্রামে যাই না? হয়তো তারা এই বিপদের সময় আমাদের আশ্রয় দেবে। আমি বাবা আর জয়নব দিদিকে সবার সামনে অপমান করেছিলাম, তাদের ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তাও তো নেই। হয়তো আমি তাদের একটু টাকার লোভ দেখিয়ে বা নিজের কষ্টের কথা শুনিয়ে রাজি করিয়ে নেব। পরের দিন ভোরবেলা আয়েশা তার স্বামী আর বাচ্চাকে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। যখন সে নদীর ধারে পৌঁছালে তখন নিজেদের পুরনো কুঁড়ে ঘরের জায়গায় একটা বিশাল আর চকচকে প্রাসাদ দেখে তার চোখ কপালে উঠল। এই প্রাসাদ এখানে কিভাবে এলো? বাবার কুঁড়ে ঘর কোথায় গেল? উনি কি ওই জমিটা কোনো বড়লোক শেঠকে বিক্রি করে দিয়েছেন? তখনই প্রাসাদের দরজা দিয়ে রহিম আর জয়নব বাইরে এলো। দুজনেই রেশমি আর সুন্দর জামাকাপড় পরেছিল। রহিমের মুখে সেই পুরনো দয়া মাখানো হাসি ছিল। নিজের বাবা আর দিদিকে এই রাজকীয় রূপে দেখে আয়েশা নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বাবা, দিদি, তোমরা আর এই প্রাসাদ, এসব কিভাবে হলো? আয়েশা, আমার ছোট বোন, ভেতরে আয়। এই প্রাসাদ আর এই সব ধন সম্পদ আমাদেরই। কিন্তু কিভাবে? তোমাদের কাছে তো খাওয়ার টাকাও ছিল না। মা, যেদিন তুই আমাদের তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, ফেরার সময় জঙ্গলে আমরা এক তৃষ্ণার্ত আর ক্লান্ত বুড়ো পথচারীকে দেখতে পেয়েছিলাম। আমরা ওনার সাহায্য করি আর ওনাকে আমাদের শেষ বিন্দুর জলটুকু পান করাই। উনি আমাদের দয়া দেখে খুশি হয়ে আমাদের 3টে জাদুকরী সোনালি ফল দিয়েছিলেন। এসব তারই চমৎকার। এই কথা শুনেই আয়েশার মনে অনুতাপের জায়গায় হঠাৎ করে লোভ আর হিংসা জায়গা করে নিল। তার মনে হলো যে সেও এসব খুব সহজেই পেতে পারে। কি, একটা ভিখারিকে জল খাইয়ে এসব পেয়ে গেলে? বাবা, ওই ভিখারিটা নিশ্চয়ই প্রথমে আমার বাড়ির পাশ দিয়েই গেছিল, কিন্তু আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম।
আমি যদি ওকে জল খাওয়াতাম তাহলে এসব আমার হতো। এই সম্পত্তি আমার অধিকার। আমি এখনই জঙ্গলে যাচ্ছি আর ওই বুড়োটাকে খুঁজে নিজের জন্য জাদুর ফল চাইছি। থেমে যা আয়েশা, লোভ করিস না। উপরওয়ালার আশীর্বাদ চেয়ে পাওয়া যায় না, তা ভালো কাজ দিয়ে অর্জন করতে হয়। কিন্তু আয়েশা টাকার লোভে অন্ধ হয়ে গেছিল। সে পাগলের মতো দৌড়ে সেই ঘন জঙ্গলে পৌঁছে গেল। সে সারা দিন ঘুরে বেড়ালো। তখনই সে দেখতে পেল যে একটা গাছের নিচে এক পীর বাবা চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে। আয়েশার মনে হলো যে হয়তো ইনি সেই চমৎকার করা বাবা। এই বাবা, চোখ খুলুন। আমি জানি যে আপনি আমার বাবা আর দিদিকে জাদুর ফল দিয়েছেন। আমি তাদের চেয়ে বেশি বড় লোক ছিলাম। আমার কাছে আসুন আর আমাকেও ওই রকম ফল দিন। আমি আপনাকে এর বদলে টাকা দেব না। আমার মানে হলো আমার ফল চাই, এক্ষুনি। আয়েশার কর্কশ গলার আওয়াজ শুনে পীর বাবার ধ্যান ভেঙে গেল। তিনি তার লাল আর রাগী চোখ খুললেন। বোকা আর অহংকারী মেয়ে, তোর এত সাহস যে তুই একজন ফকিরের ধ্যান ভাঙছিস আর তার কাছে লোভী সুরে বর চাইছিস? তোর মনে এখনো টাকার অহংকার আর লোভ ভরে আছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই সারা জীবন। পীর বাবা নিজের অভিশাপ শেষ করতে যাবেন, ঠিক তখনই পেছন থেকে হাঁপাতে হাঁপাতে রহিমা জয়নব সেখানে পৌঁছে গেল। না বাবা, থেমে যান। দয়া করে আমার মেয়েকে অভিশাপ দেবেন না। ও অবুঝ, ওকে ক্ষমা করে দিন। রহিম, এই মেয়েটা তোমার এত অপমান করেছে, তোমার অনুভূতিকে পায়ে পিষেছে। সে তোমার বানানো ওই ভালোবাসার কাঠের ময়ূরটাকেও পায়ের তলায় পিষে দিয়েছিল। তারপরও তুমি একে বাঁচাতে চাও? হ্যাঁ বাবা, কারণ আমি একজন বাবা। বাচ্চারা যত বড় ভুলই করুক না কেন, মা বাবা কখনো তাদের খারাপ চাইতে পারে। ওর কাছে একটা ছোট্ট বাচ্চা আছে বাবা। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওই মাসুম বাচ্চাটার কি হবে? আমার ভালো কাজের সব পুণ্য নিয়ে নিন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। নিজের গরিব বাবাকে, যাকে সে ধাক্কা মেরে বের করে দিয়েছিল, আজ নিজের জীবনের ভিক্ষে চাইতে দেখে আয়েশার মন ভেতর থেকে কেঁপে উঠল। তার অহংকারের পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল যে দুনিয়ার কোনো সম্পত্তি একজন বাবার এই স্বার্থহীন ভালোবাসার সমান হতে পারে না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্ধ হয়ে গেছিলাম। টাকার নেশায় আমি সেই বাবাকেই তাড়িয়ে দিয়েছিলাম, যিনি আমার জন্য নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। দিদি, আমাকে ক্ষমা করে দে। আমি কোনো জাদুকরি ফলের যোগ্য নই। আমি তো তোমাদের ভালোবাসারও যোগ্য নই। মা আয়েশা, তোর বাবার এই পবিত্র ভালোবাসা আর তোর দিদির দয়া আজ তোকে বাঁচিয়ে নিল। টাকা পয়সা তো আসতেই থাকে, কিন্তু পরিবারের ভালোবাসা আর পরিষ্কার মনই হলো জীবনের আসল সম্পদ। যা, আজ থেকে তোর মনের সব ময়লা ধুয়ে গেল। আমার মারে, এই প্রাসাদটাও তোরই। এখন আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকব, আর কখনো আলাদা হব না। আয়েশা আর তার পরিবার এখন রহিমার জয়নবের সাথে সেই প্রাসাদেই থাকতে লাগল। আয়েশা এখন পুরোপুরি পাল্টে গেছিল। সে তার সব অহংকার ছেড়ে দিয়েছিল, আর এখন সে গরিব আর অভাবী মানুষদের খুব সাহায্য করত। সেই দিনের পর থেকে ওই বাড়িতে টাকার চেয়ে বেশি ভালোবাসা, দয়া আর সম্মানের আলো চিরকালের জন্য থেকে গেল।